ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। মন্দিরের একটি ভয়ানক গল্প নিয়ে হাজির হয়েছে আমি আরজে মাহিদ। গল্পটি পাঠিয়েছেন খুলনা থেকে মোহাম্মদ রবিউল ইসলাম। তার সাথে ঘটে যাওয়া ভয়ানক গল্পটি শেয়ার করেছেন আমাদের সাথে। রূপকথার গল্পর একটি নিয়মিত অনুষ্ঠান ভূত এফএম। আমাদের অনুষ্ঠানে পাঠাতে পারেন আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো। আমাদের গল্প পাঠাতে লিখে কমেন্ট করুন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। পরবর্তী এপিসোডে আপনার গল্পটিই তুলে ধরা হবে আমাদের ভৌতিক গল্পে। রবিউল লিখেছেন, হঠাৎ আমি একদিন বাসা থেকে বের হই বন্ধুদের সাথে ঘুরবো বলে। আমি সহ আমার 3 বন্ধু ঘুরতে বেরোই। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়। রূপসা ব্রিজ থেকে তখন আমি রওনা দিই একাই। বাকি বন্ধুগুলো সবাই যার যার মতো তাদের ম্যাচে চলে গেছে। আমি আমার বাসায় আসছিলাম। রিক্সা থেকে নামে আমি কিছু পথ হেঁটে যাই। হাঁটতে হাঁটতে বাসার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। হঠাৎ করেই বৃষ্টি নামতে লাগলো। এতটাই বৃষ্টি যে আমি আর এগোতেই পারছিলাম না, ভিজে যাচ্ছিলাম। হঠাৎ করেই পাশে একটি মন্দির দেখা গেল। আমি না বুঝে মন্দিরটির বারান্দায় উঠে দাঁড়ালাম। হয়তো অনেক দিন ধরে এখানে কোনো পূজা বা কোনো অনুষ্ঠান হয় না, সেটা আমি বুঝতে পারলাম। তো আমি ভিজে যাচ্ছিলাম, আর এ কারণেই এখানে আশ্রয় নেওয়া ছাড়া আমার আর জায়গা ছিল না। মনে একটু ভয় নাড়া দিয়ে উঠল। সে ভয়টি কাউকে দেখে বা কোনো কিছু দেখে হয়নি। মনের ভিতর হঠাৎ ভয়টা যখনই জেগে উঠল, আমার হাত পা ঠান্ডা হতে লাগলো। আগে পরে সবসময় শুনতাম মনের ভয় বড় ভয়, সাহস করে থাকলে কিছু হবে না। আমি সেটা ভেবেই সাহস করে দাঁড়িয়ে থাকলাম। ভাবলাম মনের ভয়টাকে দূরে সরাতে পারলে আমার আর কোনো সমস্যা হবে না। ইতিমধ্যে আমি একটু ভিজে গিয়েছিলাম। গায়ের শার্টটি টেনে মাথার চুলগুলো মোছার চেষ্টা করলাম। এর মাঝেই শোনা গেল একটি নুপুরের শব্দ। দম মেরে দাঁড়িয়ে পড়লাম। ভাবলাম কোথা থেকে এই শব্দগুলো আসছে। ইতিমধ্যে আমার কিন্তু অনেক ভয় করতে লাগলো। ভাবলাম এটা কি ভূত নাকি। এটা ভেবে আমি পিছনে তাকালাম। দেখলাম কিছুই নেই, কোনো দিকে আওয়াজও নেই। তখনই আমার হাত পা ঠান্ডা হতে লাগলো। ভাবলাম আমি এখান থেকে এখনই বের হয়ে পড়ি। হঠাৎ কি যেন মনে হলো, আমি আর বেরোলাম না। বৃষ্টি অনেক জোরে নামছিল, তাই বারান্দার একটা কোণে যেয়ে দাঁড়ালাম আর ভাবলাম দেখি কেউ রাস্তা দিয়ে আসে নাকি। যে পরিমাণ বৃষ্টি নামছিল ওই টাইমে ওইখান থেকে আর কেউ আসার মতনও ছিল না। আমার বাসার সামনেই যে রাস্তা, বেশি একটা মানুষও চলাফেরা করে তেমনও জায়গা না। এই কারণে আমি তখন একাই ওইখানে পড়ে আছি। দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ কিছু সময় পার হয়ে গেল। নুপুরের শব্দ আর আমার কানে আসলো না। ভোলার চেষ্টা করছিলাম এই শব্দটা। তখন হঠাৎ বিদ্যুৎ চমকালো। দেখলাম বারান্দার আরেক কোণে কে যেন দাঁড়িয়ে আছে, সাদা একটা কাপড় পরা। হুট করেই তাকাতে আমার চোখে চোখ পড়ল। প্রথমে ভয় পেলেও আমি মনে করলাম হয়তো অন্য কেউ এসে দাঁড়িয়েছে। হঠাৎ করে আবার স্বাভাবিক হয়ে বললাম, কে ওখানে? কোনো কথা বলল না। আমি ভাবলাম যে হয়তো কোনো মেয়ে এ কারণেই কথা বলছে না আমার সাথে, অন্ধকার তাই। আমি ফোনের আলোটা বের করলাম দূর থেকে। তার দিকে আমি লাইট মারতেই আমার দিকে তাকিয়ে বলল, লাইট মেরেন না, আমি খুব ভিজে গেছি। আমি বললাম, ও আচ্ছা, আপনি কোথায় যাবেন? বললো যে সামনেই আমার বাসা। ফিসফিস কণ্ঠে বলছিল, মোটামুটি একটু শোনা যাচ্ছিল। আমি মনে করলাম যে হয়তো আমি এখানে একা ছেলে আর সে একা মেয়ে, এ কারণে আমার সাথে কথা বলতে চাচ্ছে না। আমিও স্বাভাবিকভাবে ভয়টা কাটিয়ে
মনে করলাম যে পাশে একজন আছে, যাক এবার অন্তত আমার ভয়টা আর করবে না। নুপুরের শব্দর কথাও আমি আস্তে আস্তে ভুলে যাচ্ছি, ভয়টা কাটিয়ে দাঁড়িয়ে আছি। তার কিছুক্ষণ পরে দেখলাম বৃষ্টিটা আস্তে আস্তে কমছে। মনে করলাম এবার বের হয়ে যাব, তাই আবারও সে মেয়েটার দিকে তাকালাম। দেখলাম ওখানে আর কেউ নেই। ভাবলাম হয়তো অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না। আবারও আমার ফোনের আলো দিলাম সেদিকে, দেখলাম কেউ ওখানে দাঁড়িয়ে নেই। ভাবলাম যে হয়তো কেউ চলে গেছে। তখন হঠাৎ করে মন্দিরের ভেতর থেকে একটা পণ্ডিত বেরিয়ে এলো। বলল যে এখানে কি করো? আমি বললাম যে দাঁড়িয়ে আছি, বৃষ্টি তো বাইরে অনেক, তাই। বলছে যে এখানে দাঁড়িয়ে থাকা ভালো না, তুমি যাও। আমি বলতেছি যে কেন, কি হয়েছে? বলল যে এখানে তোমার সমস্যা হতে পারে, তুমি চলে যাও। এটা বললে আমার একটু রাগ হলো যে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কি সমস্যা হবে। তাই বললে আমি হাঁটা শুরু করলাম। এবার হাঁটা শুরু করতে 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 দেখা হলো আমার পাশের বাসার এক মুরব্বী কাকার সাথে। কাকা ছিল আমাদের বাসার মালিক। তার সাথে দেখা হতেই সালাম দিলাম এবং কাকাকে বললাম, কাকা আপনি কোথায় গিয়েছিলেন? কাকা বললই তো আমি একটু টাউনে গিয়েছিলাম, আসতে গিয়ে এই বৃষ্টিতে আটকে গিয়েছিলাম, এইমাত্রই ইজি বাইকে এসে নামলাম, আর তোমার সাথে দেখা হলো, ভালোই হবে, এখন হাঁটতে হাঁটতে দুজনে বাসায় চলে যাব। আমি বললাম আমিও তো খুব বৃষ্টিতে আটকে পড়েছিলাম, আর এই কারণে আমারও দেরি হয়েছে। আমি তো প্রায় ভিজেই যাচ্ছিলাম, আর এই কারণে ওই পুরানো মন্দিরটায় উঠে দাঁড়িয়েছিলাম। যাক একটু বাঁচা, না হলে আজকে সবই ভিজে যেত, কাছে ফোনটাও ভিজে যেত। তখনই কাকা আমাকে বলল, তুমি ওখানে গিয়েছিলে কেন? ওই জায়গাটা মোটেও ভালো না, আমাদের এলাকার কেউ ওইখানে যায় না। ওইখানে মাঝে মাঝে কিছু ভৌতিক ঘটনা ঘটে, আর তুমি ওখানেই চলে গেছো। আমি বললাম আমি তো এখানে নতুন, আমি জানতাম না, তবে আমার সাথে তেমন কিছুই হয়নি। বলল যে যাক বাচ্চা, তোমার সাথে তেমন কিছু হয়নি। আমি বললাম তবে আপনার কথা শুনে আমার মনে হচ্ছিল কিছু একটা ওখানে ছিল। বলল যে কি? বললাম আমি যখন ওইখানে দাঁড়িয়েছিলাম তখন বৃষ্টিতে ভিজে একটা মেয়েও ওইখানে ছিল, আমার সাথে তেমন একটা কথা বলছিল না, আমিও তেমন একটা কিছু জিজ্ঞাসা করিনি। তখন কাকা আমাকে জানালো যে এইখানে অনেক আগে পুজো হতো, এখন আর এইখানে কেউ থাকে না। যে হিন্দু বসতি এইখানে থাকতো তারা সব জায়গা জমি আমার বাবার কাছে বিক্রি করে চলে গিয়েছে। এটা যুদ্ধেরও অনেক আগের ঘটনা। এখন আর ওইখানে কোনো পুজো হয় না, তবে সন্ধ্যার পরে কেউ ওইখান দিয়ে গেলে আসলে মাঝে মাঝে একটা মেয়ের সাথে তাদের ভৌতিক কিছু ঘটনা ঘটে, অনেকে তো ভয়ও পায়। তাই সন্ধ্যার পরে ওই মন্দিরে আর কেউ ঢোকে না। আমি বললাম হঠাৎ যে যদি পুজোই না হবে তাহলে ভিতর থেকে একটা পণ্ডিত আমাকে বের হয়ে যে বলল এখানে আর দাঁড়িয়ে থেকো না, হয়তো তোমার বিপদ হতে পারে, তুমি এখান থেকে যাও। সেটা শুনে আমি ওই মন্দির থেকে বেরিয়ে চলে আসলাম, আর আপনার সাথে দেখা হলো। এটা বলতেই কাকা বলল, যাক তুমি আজকে বেঁচে গিয়েছো, তোমার সাথে তেমন কিছু ঘটেনি, আর জেনে শুনে ওই মন্দিরে কখনো যেও না। তখন যেন আমার গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, মনে হলো আমি সেখানেই পড়ে যাব। যাই হোক মনটা শক্ত করে বাসায় আসলাম। আম্মুকে কিছু না বলেই আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। খুব ভয় করছিল, আর মনে হচ্ছিল ওই মেয়েটার কথা, যে সত্যি কি ওই মেয়েটাই ছিল সেই ভূত যাকে সবাই ভয় পায়, যার কারণে ওই মন্দিরে কেউ যায়ও না, আসেও না। কিন্তু মেয়েটা যদি ভূতই হবে তাহলে ওই পণ্ডিতটা কে? যাই হোক সবকিছু শেষে আমি এখনো ভয়তেই সেখান দিয়ে চলি। মন্দিরের সামনে দিয়ে গেলে আমি তার দিকে একবার তাকায়ও দেখি না। সবসময় মনে ভয় লাগে ওই মেয়েটাই বুঝি ওখানে দাঁড়িয়ে আছে।
আর সন্ধ্যার পরে তো আমি ওইখান থেকে হাঁটি না, রিক্সা মামাকে বলি আমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসার জন্য। এতটা ভয় মনে কাজ করছিল যে রাত্রে বর্তমানে আমি বাসার থেকে বেরো হতে পারি না। মনে করলাম এই গল্পটা তেমন ভয়ঙ্কর না হলেও শেয়ার করা যেতে পারে আপনাদের ভৌতিক এপিসোডের জন্য, কারণ আমি নিয়মিত এই অনুষ্ঠানগুলো শুনে নিজেকে একটু সাহস দিতে চাই যে সবার সাথেই ঘটে, এটা স্বাভাবিকভাবেই নিতে হবে। আর ভাবলাম এটা আমি শেয়ার করলে হয়তো আমার মন থেকে এই ভৌতিক ঘটনাগুলো একটি দূরে চলে যাবে, কারণ সবসময় ভাবতে ভাবতে আমি যেন একটা ভৌতিক জগতে চলে যাচ্ছি। কারোর সাথে শেয়ার করা হয় না, বাপ মার সাথেও শেয়ার করা হয় না। যদি আব্বু আম্মু শোনে তাহলে হয়তো অনেক টেনশন করবে, আর এই কারণেই কিছু বলা হয় না তাদের। রবিউল ইসলাম আরো লিখেছেন, খুশি হব যদি আমার গল্পটা শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া, আপনার গল্পটি আমি ইতিমধ্যে শেয়ার করে দিয়েছি, আপনি শুনছেন হয়তো বা এতক্ষণে। আপনার সাথে যদি আরো কোনো ঘটনা থাকে তাহলে আমাদের আবারও শেয়ার করতে পারেন আপনার গল্প। এই একইভাবে লিখে কমেন্টে কমেন্ট করে দিন আপনার সম্পূর্ণ গল্পটি। পরের এপিসোডটিতে আপনার গল্পটাও থাকবে আবারও। যাই হোক, কেমন লাগলো আপনাদের এই গল্পটি? যারা শুনছেন তাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। এরকমের আরো অনেক ভৌতিক গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে আমি, আর যে মাহিদ। তো চলে যাব পরের আরেকটি গল্পে। ঢাকা থেকে এক বড় ভাই লিখে পাঠিয়েছেন, নামটি বলতে নিষেধ করেছেন, বলেছেন নামটি বলছি না কারণ নামটা বললে আমার আশেপাশে অনেকেই জায়গাটা চিনে ফেলবে, আর চিনলে হয়তো তাদের সাথে না ঘটা সত্ত্বেও এই জায়গাটা নিয়ে ভৌতিক কিছু কথা ছড়াতে পারে। আমি চাই না আমার মতন কেউ এই জায়গা নিয়ে আর বিপদে পড়ুক। আমি এখন অনার্স থার্ড ইয়ারে। যখন ফার্স্ট ইয়ারে আমি, তখন আমার ঢাকাতে আসে ফ্যামিলি সহ থাকবে, আর এ কারণে আমি ঢাকাতে আসে একটি বাসা নেই। বাসাটা ছিল 5 তলা, আমি 4 তলায় উঠি। আব্বু আম্মু পরে আসবে, আর এ কারণে আমি আগে চলে আসি আমার কলেজের জন্য। আমার আরো বন্ধুরাও ওই কলেজে ভর্তি হয়েছিল, আর এই কারণে তারাও চলে আসে। কথা হয় আমার একটি বান্ধবীর সাথে যে সন্ধ্যার পর সে আমাদের বাসায় বেড়াতে আসবে। আমিও সেভাবে স্বাভাবিকভাবেই নেই, বন্ধু আসতে চেয়েছে, আড্ডা দিব অনেক। তখন বাসার ছাদে তেমন একটা যায় না, নতুন বাসায় কেবল উঠেছি। বাসার সবার সাথে এখনো চেনা জানা বা পরিচিত হইনি, আর এ কারণেই তেমন একটা ছাদের সময়ও কাটায় না। বাসায় ফোন আর ওয়াইফাই এই দুইটা নিয়েই সময় কাটাই। আমার বান্ধবীর আসার কথা মাগরিবের পরেই। বলেছিল আসবে, চা খাবে, গল্প করবে, আড্ডা দিবে, চলে যাবে। আমি বললাম তাহলে আসো, অনেকদিন আড্ডা দেওয়া হয় না এভাবে, কিছু সময় চলো আড্ডা দিই। এই বলেই ফোনটা রেখে দিলাম। মাগরিবের পরেই আমি অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য। হঠাৎ করেই কলিং বেল বাজলো। আমি তাড়াতাড়ি গিয়ে দরজাটা খুলতেই দেখলাম আমার বান্ধবী, মুখটা একটু কালো করে আছে। বললাম যে কিরে, কি হয়েছে? বলল যে আসতে খুব টায়ার্ড হয়ে গেছে। আমি তার সাথে কথা বলে তাকে নিয়ে ভিতরে আসলাম। আসতেই সে দাঁড়িয়ে থাকলো চুপ করে। আমি বললাম কিরে, তুই কি অসুস্থ নাকি? বললো যে না, কেমন যেন লাগছে। তাই আমি বললাম যে তুই বয়, আমি যে চা বানিয়ে নিয়ে আসি। অন্যদিন সে আমার সাথেই চা বানাতো, কিন্তু আজ হঠাৎ সে আর চায়ের ঘরে ঢুকলো না। বললো যে আচ্ছা আমি বসছি, তুই যা। আমি চা বানাচ্ছি। চা বানাতে প্রায় 5 মিনিট সময় লেগে গেল। তার ভিতরে এখান থেকে কথা বলছিলাম, সেও কিছু কিছু উত্তর দিচ্ছিল। এর মাঝেই কারেন্ট চলে গেছে।
আমি ঘরে গিয়ে মোমবাতিটা জ্বালাবো, হঠাৎ করে সে আমার হাত ধরে বলল কি যে না, মোমবাতি জ্বালিও না, মোমবাতির আলো আমার ভালো লাগে না। আমি বললাম কি রে, কবে থেকে তোর আবার মোমবাতির আলো ভালো লাগে না? তুই না মোমবাতির আলোই বেশি পছন্দ করতি, আগে না বলতি কারেন্ট চলে গেলে মোমবাতির আলো তোর খুব ভালো লাগে, আর কারেন্ট না গেলেও তুই লাইট অফ করে মোমবাতির আলো জ্বালাতি। বললো যে এখন ভালো লাগছে না, তুই জ্বালাস না, যা বলি শোন। আমি মনে করলাম যে একটু জার্নি করে আসছে, বা কি হয়েছে, অসুস্থ নাকি, হয়তো এ কারণে এই ধরনের কথা বলছে। আমি সেটা ভেবে চাটা নিয়ে আসতে গেলাম, এনে চাটা ওকে দিলাম, ও হাতে নিয়ে টেবিলের পর রেখে দিল। বললাম কিরে খাবি না? বললো যে একটু ঠান্ডা হয়ে নিক। অন্ধকারে আমার ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে টেবিলের পর রেখেছি। আলো হালকা যে তার মুখের পর পড়লে মুখটা মনে হচ্ছিল কেমন যেন বিশ্রী আকার। আমি মনে করলাম যে একটু ঘেমে টেমে গেছে, এই কারণে আমি কোনোভাবেই সন্দেহতিকভাবে নিচ্ছি না। হঠাৎ করেই ও বলল আমি একটু ছাদে যাব। কেন, কি হয়েছে? বললো যে এখানে খুব গরম। আমি তাকে ছাদে যাওয়ার জন্য বাইরে দিলাম, বললাম যে তুই উঠতে লাগ, আমি আসছি। তাই বলে আমি আমার ফোনটা হাতে নিলাম। হাতে নিতে একটি SMS আসলো আমার বান্ধবীর মায়ের ফোন থেকে। আমি হঠাৎ ভাবলাম বান্ধবীর হয়তো আম্মু কোনো কারণে আমাকে SMS দিয়েছে। SMSটি পড়তেই আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, আমি যেন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। SMSটিতে লেখা, বন্ধু আমি আজ আসতে পারবো না, আমার ফোনে একটু সমস্যা হয়েছে, ফোনটা মুখ ধুতে গিয়ে বেসিনে পড়ে গিয়েছিল, ফোনটা এখন অফ হয়ে আছে, আমি ফোনটা সারাতে আমার আব্বুর কাছে পাঠিয়েছি, আর এই কারণে আমি আজ আসছি না, দোস্ত কাল কলেজে দেখা হবে। SMSটি পড়তেই আমার যেন হার্টবিট বেড়ে গেল, আমি ভয়তে কুকড়াতে লাগলাম। আমি বললাম তাহলে এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে কে? তখন কারেন্টও ছিল না। আমি এক দৌড় দিয়ে ছাদে গেলাম, দেখলাম ছাদে আমার বান্ধবী আর নেই। কারেন্ট যাওয়াতে ছাদে কয়েকজন দাঁড়িয়ে বাতাসে বাতাস খাচ্ছিল, সেখানে বাড়িওয়ালার আঙ্কেলও ছিল। আমি দৌড়ে গিয়ে আঙ্কেলরে বললাম, আঙ্কেল আমার সাথে তো এই সব ঘটেছে। আঙ্কেল আমার সাথে কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো, আমাকে বলল তেমন কিছুই না, তুমি হয়তো অন্য কিছু ভেবেছো, তাই তোমার কাছে মনে হচ্ছে, যাও তুমি বাসায় গিয়ে শুয়ে পড়ো। আমি বাসায় এলাম, রাত্রে আর কিছু খেলাম না, তবে আমার সারা রাত একটুও ঘুম হয়নি, খুব ভয়ঙ্করভাবে কাটছিল আমার রাতটা। সকাল হলো, সকাল বাসা থেকে বেরোলাম, আমি জানার চেষ্টা করলাম এই বাসায় কিছু সমস্যা আছে কিনা। অনেক চেষ্টা করে জানতে পারলাম আমার বাসায় আমি আসার আগে একটা মেয়ে আত্মহত্যা করেছে, আর তারপর থেকেই এই বাসায় কেউ আসলে এই ধরনের ঘটনা ঘটে, আর কেউ থাকতে পারে না। আর এই বাসায় কেউ থাকতে পারে না বলেই বাড়িওয়ালা কাউকে এই ঘটনা বলে না, কারণ বললে আগে থেকেই আসবে না, আর কেউ আসলেও 1 মাস 2 মাস এর বেশি আর থাকতে পারে না, তাদের সাথেও এই ধরনের ঘটনা ঘটে। এখন আমি সেই বাসায় আর নেই, প্রায় 2 বছর হয়ে গেল আমি আরেকটা বাসায় উঠেছি, তারই পাশে সেই বাসার দিকে আর আমি যাই না। তবে সেই রাত্রের ঘটনা আমি আজও ভুলতে পারি না, অনেক ভয় হয় আমার। এরপরে আমার মা আমার বাসায় না আসলে আমিও বাসায় একা একা তেমন একটা থাকি না, মনে হয় যে এই ফ্ল্যাটেও যদি ওই ধরনের আর কোনো ঘটনা ঘটে। একবার ঘটে গিয়েছে তো মনের ভিতর সবসময় দাগ কাটে এই ধরনের ঘটনার। এই ছিল আমার ভয়ানক গল্প, ভাবলাম শেয়ার করি আপনাদের কাছে। অনেক দিন ধরেই পুষেছিলাম এই গল্পটি। ধন্যবাদ ভাইয়া আপনার এই ভয়ানক গল্পটি আমাদের শেয়ার করার জন্য। এরকমের আরও ভৌতিক ঘটনা জানা থাকলে আবারও শেয়ার করতে পারেন সেই আগের নিয়মেই। সম্পূর্ণ গল্পটি লিখে কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, পরবর্তী এপিসোডে আবারও আপনার গল্প নিয়ে হাজির হব। তো ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।
এবং একটি লাইক করে দিন। কমেন্টে জানান আপনার কাছে কেমন লেগেছে এই গল্পটি। আপনার সাথেও যদি এমন ভয়ানক ঘটনা ঘটে থাকে তাহলে লিখে পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আশা করি ভালো থাকবেন। ভৌতিক গল্পগুলো শুনুন। নিয়মিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সাবধানে থাকুন ভূতের হাত থেকে। যেমনটা শুনছেন হয়তো ঘটে যেতে পারে আপনার সাথেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভূত এফএম, হারিয়ে যান।